আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জানো ভূগোলের কিছু টপিক আছে যেগুলো ঘুরিয়ে পেঁচিয়ে প্রতিবারই আসে এবং ভূগোলের অনেক অনেক টপিক আছে যেগুলো আমরা যদি পড়ে যাই 100% ইনশাআল্লাহ ওখান থেকে আমরা এমসিকিউ পাবো। তো আজকের এই লেকচারে আমরা আলোচনা করব এই রকম গুরুত্বপূর্ণ টপিকের উপর কিছু এমসিকিউ যেগুলো আমরা যদি পড়ি 100% সেখান থেকে আমরা কমন পাবো। আর তোমরা অবশ্যই জানো ভূগোলের 25টা এমসিকিউ, যদি আজকের এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত এমসিকিউগুলো দেখো ইনশাআল্লাহ এখান থেকে তোমরা 25-এ 25 কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবা এবং অবশ্যই ভিডিও সম্পর্কে কমেন্টে মন্তব্য করবা। তো চলো ভিডিওর স্ক্রিনে চলে যাই। তো সর্বপ্রথম আমরা দেখব ভূগোল প্রথম অধ্যায় এমসিকিউ প্রশ্ন উত্তর। তো আমি অনেক সুন্দরভাবে স্লাইডটি সাজিয়েছি, যদি ইনশাআল্লাহ তোমরা শেষ পর্যন্ত দেখো। আমি বললাম 100% এখান থেকে 25-এ 25 আপনারা কমন পাবেন। তো সর্বপ্রথম আছে পৃথিবীতে মোট ভূভাগের পরিমাণ কত? বলেন তো ভাইয়া, পৃথিবীতে মোট ভূভাগের পরিমাণ কত? এইটা হচ্ছে 30%। কত পার্সেন্ট ভাইয়া? 30%। এইটা কিন্তু সিকিউ এর জন্যও, সিকিউতে হয়তো বা কোয়াতে বা খতে থাকতে পারে যে পৃথিবীতে মোট ভূভাগের পরিমাণ কত, আমরা বলবো 30%। দেখেন তারপরে আছে পৃথিবীর কেন্দ্রভাগের উপাদান প্রধানত কি? পৃথিবীর কেন্দ্রভাগের উপাদান প্রধানত কি? প্রধানত হচ্ছে লোহা ও নিকেল। লোহা ও নিকেল, এইটা আমরা অবশ্যই মনে রাখব। এটা হচ্ছে কেন্দ্রভাগ, অর্থাৎ পৃথিবীটা তো হচ্ছে গোলাকৃতির, এইটার কেন্দ্রীয় ভাগে কি রয়েছে? লোহা ও নিকেল রয়েছে। এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। তাহলে আবারও একটু বলি, পৃথিবীর কেন্দ্রীয় ভাগের উপাদান হচ্ছে লোহা ও নিকেল। এর পরবর্তীতে দেখি আমরা পৃথিবীর মোট স্তরকে জেনোস্ফিয়ার বলা হয়। পৃথিবীর মোট স্তরকে জেনোস্ফিয়ার বলা হয় বাইরের কেন্দ্র। কি ভাইয়া? বাইরের কেন্দ্র। তারপরে আছে ভূত্বক গঠিত হয়েছে প্রধানত। ভূত্বক কেন গঠিত হয়েছে এবং প্রধানত কেন গঠিত হয়েছে? এটা হচ্ছে সিলিকা ও অ্যালুমিনিয়ামের দ্বারা। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, অবশ্যই আমরা মনে রাখব। তারপরে দেখি পরবর্তী কোশ্চেন আছে হচ্ছে সিয়াল অঞ্চল কোথায় পাওয়া যায়? সিয়াল অঞ্চল কোথায় পাওয়া যায়? এইটা হচ্ছে মহাদেশীয় ভূত্বকে। কোথায় ভাইয়া? মহাদেশীয় ভূত্বকে পাওয়া যায় সিয়াল। এরপরে দেখব হচ্ছে পৃথিবীর ম্যান্টলের তাপমাত্রা প্রায় কত ডিগ্রি সেলসিয়াস? এইটা হচ্ছে 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ভূত্বক ও ম্যান্টলের মধ্যে কোন স্তরটি রয়েছে? ভূত্বক হচ্ছে আমাদের ভূত্বক বলতে ভূমিকে বোঝায়, আর ম্যান্টলের মাঝে কোন স্তরটি রয়েছে? এটা হচ্ছে আস্থেনোস্ফিয়া। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। পৃথিবীর বাইরের স্তরকে কি বলা হয়? বাইরের স্তরকে বলা হয় লিথোস্ফিয়া। কি ভাইয়া? লিথোস্ফিয়া। পৃথিবীর গঠন সংক্রান্ত তত্ত্বের নাম কি? পৃথিবীর গঠন সংক্রান্ত তত্ত্বের নাম হচ্ছে মহাদেশ সঞ্চালন তত্ত্ব। কি ভাইয়া? পৃথিবীর গঠন সংক্রান্ত তত্ত্বের নাম হচ্ছে মহাদেশ সঞ্চালন তত্ত্ব। ভূত্বক গঠিত হয়েছে কোন ধরনের শিলা দ্বারা? ভূত্বক গঠিত হয়েছে কোন ধরনের শিলা দ্বারা? এটা হচ্ছে আগ্নেয় শিলা। কি শিলা ভাইয়া? আগ্নেয় শিলা। এখন আমরা দেখব পরবর্তী চ্যাপ্টার হচ্ছে 2, যেটা আমরা অবশ্যই দেখব। এটার গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো। পৃথিবীর আকৃতি কি ধরনের? বলেন তো ভাইয়া, পৃথিবীর আকৃতি কি ধরনের? এটা হচ্ছে গোলীয় গোলক। কি ভাইয়া? গোলীয় গোলক। এইটা কিন্তু অনেকবার কতে আসছে, আবার অনেক এমসিকিউয়ে আসছে। এগুলো আপনাদের এমসিকিউতেও সাহায্য করবে, আবার খতেও সাহায্য করবে। তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, আর অবশ্যই তোমরা তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিও, যাতে তারাও ভালো একটা রেজাল্ট করতে পারে। এরপরে দেখো 2 নম্বরে আছে মানচিত্রে ব্যবহৃত
মাইলের পরিবর্তে কোন একক বেশি ব্যবহৃত হয়? অর্থাৎ মানচিত্রে মাইলের পরিবর্তে কোনটির একক বেশি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে কিলোমিটার। মাইলের পরিবর্তে কি ব্যবহার করা হয়? কিলোমিটার ব্যবহার করা হয়। এটা আমরা মনে রাখবো। তাহলে এটা কোথায় ব্যবহার করা হয়? এটা হচ্ছে মানচিত্রে। কোথায়? মানচিত্রে ব্যবহার করা হয়। পৃথিবীর পৃষ্ঠের কোন বৈশিষ্ট্য রয়েছে? পৃথিবীর পৃষ্ঠের কোন বৈশিষ্ট্য বেশি বিশদভাবে মানচিত্রে দেখানো যায়? বিশদভাবে মানচিত্র দেখানো যায় ছোট এলাকা। ছোট এলাকাগুলো মানচিত্রে দেখাই যায় না, এরকম কিছু। দেখো, একটা ধরো এইটা হচ্ছে একটা মানচিত্র। এখানে যদি ছোট একটা এলাকা থাকে, ওই যে মাঝখানে যে ডটটা দেওয়া আছে ওইভাবে দেখানো যাবে। তাহলে ছোট এলাকাগুলো দেখতে একটু সমস্যা, সেটা বোঝানোর কথা বলা হয়েছে। তাহলে পটভূমি এবং প্রধান উপাদান চিত্রিত করতে মানচিত্রে কোন রং ব্যবহার হয়? এটা হচ্ছে নীল রং। কি রং? নীল রং। পটভূমির প্রধান উপাদান চিত্রিত বা অঙ্কন করতে মানচিত্রে কোন রং ব্যবহার করা হয়? এটা হচ্ছে নীল রং ব্যবহার করা হয়। সমান উচ্চতার স্থানগুলোকে যুক্ত করে যে রেখা আঁকা হয় তাকে বলা হয় কন্টর রেখা। কি ভাইয়া? কন্টর রেখা। তাহলে সমান যে উচ্চতার স্থানগুলো আছে এগুলো যুক্ত করার জন্য কন্টর রেখা আঁকা হয়, এরকম কিছু। একটি কম্পাস দিয়ে কোন দিক নির্ধারণ করা যায়? এটা হচ্ছে উত্তর দিক। আপনারা একটা বিষয় অবশ্যই জেনে রাখবেন, যদি আমরা ম্যাপ ধরি, আপনারা অবশ্যই ম্যাপ দেখছেন, ম্যাপগুলো ধরার পদ্ধতি হচ্ছে উত্তরমুখ হয়ে আমাদের ম্যাপগুলো ধরতে হয়। তাহলে আমি যদি উত্তর দিক না জানি তাহলে কি করতে হবে? আমাদের কম্পাস ব্যবহার করতে হবে। তাহলে কম্পাস দিয়ে প্রথমে উত্তর দিক দেখে নিব, তারপরে আমরা কি করব? ম্যাপগুলো ব্যবহার করব। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। ভৌগোলিক মানচিত্রে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রকাশের জন্য কোন স্কেল ব্যবহার করা হয়? এইটা হচ্ছে এই উল্লম্ব স্কেল। কি ভাইয়া? উল্লম্ব স্কেল। এটা অবশ্যই মনে রাখবেন, উল্লম্ব স্কেল। পৃথিবীর মেরুদণ্ডের সঙ্গে যে রেখা 23.5 ডিগ্রি কোণ বাঁকা, তার নাম কি? পৃথিবীর অক্ষীয় অক্ষ। তারপরে দেখি, কোন স্কেল ব্যবহার করে মানচিত্রে বাস্তব দূরত্ব বোঝানো হয়? কোন স্কেল ব্যবহার করে? এটা হচ্ছে রেখাংশ স্কেল। কি ভাইয়া? রেখাংশ স্কেল বা লাইনার স্কেল। তারপরে দেখি হচ্ছে ভূগোলক। কি ভাইয়া? ভূগোলক সাধারণত কিসের ক্ষুদ্র মডেল? এটা হচ্ছে পৃথিবীর ভূগোলক। আচ্ছা, ভূগোলক চেনো কি? একটা গোলক এইরকম দেখবা, তোমাদের প্রিন্সিপালের রুমে বা অফিস রুমে দেখবা একটা গোলকের মতো দেওয়া আছে, পৃথিবীর সেম আকৃতির একটা গোলক দেওয়া আছে। ওইটা কিসের মতো? ওইটা আসলে পৃথিবীর মতো। এরপরে আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাব। কত অধ্যায় ভাইয়া? তৃতীয় অধ্যায়, চ্যাপ্টার 3। এটা ভূগোলের চ্যাপ্টার 3। এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। দেখি, পৃথিবীর মোট পানির মধ্যে কত শতাংশ লবণাক্ত? পৃথিবীর মোট পানির মধ্যে কত শতাংশ লবণাক্ত? এটা হচ্ছে 97%। কত পার্সেন্ট ভাইয়া? 97%। পানির সবচেয়ে বড় উৎস কোনটি? মহাসাগর। পানির সবচেয়ে বড় উৎস হচ্ছে মহাসাগর। এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। বাংলাদেশের প্রধান নদী কোনটি? বাংলাদেশের প্রধান নদীর নাম হচ্ছে পদ্মা নদী। কি নদী ভাইয়া? পদ্মা নদী। বাংলাদেশের প্রধান নদীর নাম হচ্ছে পদ্মা নদী। ভূগর্ভস্থ পানির স্তরকে কি বলা হয়? জলাধার। কি বলা হয় ভাইয়া? জলাধার বলা হয়। ভূগর্ভস্থ পানির স্তরকে বলা হয় গর্ভধার। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? বৃহত্তম সেচ প্রকল্প হচ্ছে তিস্তা ব্যারেজ। কি ভাইয়া? তিস্তা ব্যারেজ। পানি সম্পদের সবচেয়ে বড় ব্যবহার হয় কোন খাতে? কৃষি খাতে। দেখেন, এইটা হচ্ছে আমাদের বাংলাদেশে, বিশেষ করে আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, যেখানে পানির ব্যবহার অপরিহার্য। পানি অবশ্যই ব্যবহার করতে হয়।
পানি কী করতে হয় আমাদের? অবশ্যই প্রয়োজন কৃষিকাজের জন্য। তাহলে আমাদের বাংলাদেশে কোন খাদ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় পানি? এটা হচ্ছে কৃষি খাদ্যে। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কি? ধান। প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান। আমরা জানি বাংলাদেশের প্রধান খাদ্য হচ্ছে ভাত। অবশ্যই ভাত কোথা থেকে উৎপন্ন হয়? ধান থেকে। কোন নদীর মাধ্যমে বাংলাদেশে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়? এটা হচ্ছে গঙ্গা। কোন নদী ভাইয়া? বাংলাদেশের কোন নদী? বাংলাদেশে গঙ্গা। বাংলাদেশে কোন নদীর মাধ্যমে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়? সেটা হচ্ছে গঙ্গা নদী। কৃষি জমিতে বেশি পরিমাণ ব্যবহৃত হয় কোন পদ্ধতি? কৃষি জমিতে বেশি পানি ব্যবহৃত হয় কোন পদ্ধতিতে? এটা হচ্ছে বন্যাসেচ। বন্যাসেচ। বাংলাদেশের প্রধান কৃষি পণ্য কি? কৃষি পণ্য হচ্ছে ধান। পানির চক্রে বাষ্পীয় ভবন কাকে বলে? পানির চক্রে বাষ্পীয় ভবন কাকে বলে? পানি থেকে জলীয় বাষ্প সৃষ্টি হওয়াকে বলা হয়। পানি থেকে জলীয় বাষ্প সৃষ্টি হওয়াকে বলা হয়। এটা আপনারা কোয়াতেও দেখতে পারবেন যে পানি চক্রের যে বাষ্পভবন এইটা কাকে বলা হয়? পানি থেকে জলীয় বাষ্প সৃষ্টি হওয়াকেই বলা হয় জলীয় বাষ্প ভবন। এইটা দেখেন পরেরটা। সেচের জন্য কোন জলাধার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? ভূগর্ভস্থ। তারপরে আছে বাংলাদেশের প্রধান নদীর প্রবাহ ঋতুভেদে কেমন হয়? পরিবর্তন হয় ঋতুভেদে। বাংলাদেশের নদীর প্রবাহ ঋতুভেদে কী হয়? পরিবর্তন হয়ে যায়। জলাবদ্ধতা সমস্যা প্রধান কারণ কি? পানি নিষ্কাশনের অভাব। আমাদের বাংলাদেশে অনেকগুলো নদী এর কারণে এই পানি নিষ্কাশন হচ্ছে না, এর কারণে কি হচ্ছে? পানি দূষণ হচ্ছে। সেখানে পানি জমাট বেঁধে আছে। আর আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে যে বাংলাদেশে কতশো নদী রয়েছে? অবশ্যই জানলে কমেন্ট করে জানাবেন। কৃষি উপাদান বৃদ্ধির জন্য কি গুরুত্বপূর্ণ? কৃষি উপাদান বৃদ্ধির জন্য কি প্রয়োজন? গুরুত্বপূর্ণ কি? উন্নত বীজ এবং সেচ ব্যবস্থা আমাদের কৃষি বৃদ্ধির জন্য এই দুইটা আমাদের প্রয়োজন। পানি সম্পদের উন্নয়ন কোথায় নির্ভর করে? পানি সম্পদের উন্নয়ন কোথায় নির্ভর করে? সুষ্ঠু ব্যবস্থাপনা। কি ভাইয়া? সুষ্ঠু ব্যবস্থাপনা। নদী ভাঙ্গন প্রধানত ঘটে কোন মৌসুমে? নদী ভাঙ্গন ঘটে? বর্ষা মৌসুমে। কোন মৌসুম ভাইয়া? বর্ষা মৌসুমে। যখন বৃষ্টিপাত হয় তখন নদী ভাঙ্গন হয়। নদীর পানির উচ্চতা বেড়ে যায় যখন আমাদের নদী ভাঙ্গনগুলো হয়। এইরকম। পানি সম্পদ সংরক্ষণে কোন পদ্ধতি সবচেয়ে কার্যকর? বৃষ্টির পানি সংরক্ষণ করা। বৃষ্টির পানি যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে পানি সম্পদ সংরক্ষণে আমাদের বিষয়গুলো কার্যকর হয়ে যাবে। ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস পাওয়ার প্রধান কারণ কি? অতিরিক্ত উত্তালন। এখন বলেন তো ভূগর্ভস্থ কি? মানে ভূমিতে কিছু পুকুর জাতীয় কিছু পানি নিষ্কাশনের জন্য বা পানি ওখানে মজুত করার জন্য কিছু বিষয় আমরা খনন করে রাখি, যাতে কি করা যায়? বর্ষাকালে পানি আমরা কি করতে পারি? মজুত করতে পারি এবং সেই পানিগুলো আমরা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারি। তাহলে যখন ভূগর্ভস্থের পানির স্তর হ্রাস পাবে তখন এর প্রধান কারণ কি? অতিরিক্ত উত্তোলন। মানে ওই ভূগর্ভস্থ থেকে যদি আমরা পানি উত্তোলন করি তাহলে আমাদের কি হয়ে যাবে? সেই জায়গার পানির স্তর হ্রাস পেয়ে যাবে। বাংলাদেশে পানি সম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ সমস্যা কোনটি? সেচ ব্যবস্থার দুর্বলতার কারণে পানি সম্পদ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ সমস্যাগুলো হয়ে যাচ্ছে সেটা বাংলাদেশে। আমরা পরবর্তী চ্যাপ্টার দেখব। চ্যাপ্টার হচ্ছে 4, ভূগোলের চ্যাপ্টার 4। এটার থেকে কিছু এমসিকিউ সাজেশন দেখব। এটাও অনেক গুরুত্বপূর্ণ। আবহাওয়া বলতে কি বোঝায়? এটা কথাও থাকতে পারে। স্বল্প সময়ে বায়ুমণ্ডলীয় অবস্থাকে বলা হয় আবহাওয়া। এখন বলেন তো জলবায়ু কাকে বলা হয়? জলবায়ু অনেকগুলো বছরের গড় আবহাওয়ার পরিসংখ্যানকে কি বলা হয়? জলবায়ু বলতে কি বোঝায়? দেখো, দীর্ঘ সময়ের আবহাওয়ার গড় অবস্থাকে কি বলা হয়? দীর্ঘ সময়ে আবহাওয়ার গড় অবস্থাকে কি বলা হয়? জলবায়ু বলা হয়। পৃথিবীর সবচেয়ে উষ্ণ অঞ্চল কোনটি? কি ভাইয়া? কি অঞ্চল? উষ্ণ অঞ্চল। সেটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের সর্বাধিক শীতল স্থান কোথায়? শীতল স্থান হচ্ছে
অ্যান্টার্কটিকা। কি ভাইয়া? অ্যান্টার্কটিকা মহাদেশ যেটা বলি আমরা। বাংলাদেশের জলবায়ুর ধরন কী রকম? এটা হচ্ছে উষ্ণ আর্দ্রতা অবস্থা, উষ্ণ আর্দ্র অবস্থা। তারপরে আছে মৌসুমি বায়ু প্রধান বৈশিষ্ট্য কি? মৌসুমি বায়ুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ঋতুভেদে দিক পরিবর্তন। পরবর্তী কোশ্চেন হচ্ছে বায়ুমণ্ডলীয় অঞ্চলে প্রধান বৈশিষ্ট্য কি? বায়ুমণ্ডলীয় অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বেশি বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে? গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য কি? বেশি বৃষ্টিপাত। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে প্রধান কাজ হচ্ছে বা প্রধান বিষয়গুলো হচ্ছে বৃষ্টি হওয়া। বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? এটা হচ্ছে সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হয়। তাই বারে বা প্রতিটা বছরেই সিলেট অঞ্চলে কি হয়? বন্যার দেখা দেয়। বড় ছোট প্রতি বছরই সিলেট অঞ্চলে বন্যা হয়, এটা বৃষ্টিপাতের কারণে। বাংলাদেশের শীত মৌসুম সাধারণত কত মাস স্থায়ী থাকে? ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি কত মাস? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তাহলে কত মাস ভাইয়া? 3 মাস। কত মাস? 3 মাস। বাংলাদেশে তাহলে শীত মৌসুম কত মাস? 3 মাস। আর্দ্রতা কিসের মাপ? বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ। আর্দ্রতা হচ্ছে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ। তারপরে হচ্ছে বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা কোথায় রেকর্ড করা হয়েছে? বিশ্বের বেশি তাপমাত্রা? আল আজাজিয়া আর হচ্ছে লিবিয়া। এগুলো হচ্ছে আরব বিশ্ব। কি বিশ্ব ভাইয়া? আরব বিশ্ব। এগুলো হচ্ছে আরব বিশ্ব, এগুলো মনে রাখবেন। বাতাসের চাপ মাপ হয় কোন যন্ত্রের সাহায্যে? এটা হচ্ছে ব্যারোমিটার। কি মিটার ভাইয়া? এখন বলেন ব্যারোমিটারের কাজ কি? কতে দেওয়া থাকলো ব্যারোমিটারের কাজ কি? ব্যারোমিটারের কাজ হচ্ছে বাতাসের চাপ মাপার যন্ত্র এইটা। সূর্যের কিরণ পাতে স্থলভাগ ও জলভাগের উষ্ণতার পার্থক্য সৃষ্টি হয় কেন? সৃষ্টি হয় শোষণ ক্ষমতার পার্থক্যের জন্য। বাংলাদেশের স্বাভাবিক বায়ু প্রবাহের দিক কি? বায়ু প্রবাহের দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব। বাংলাদেশের সাধারণত সবচেয়ে গরম মাস কোনটি? সবচেয়ে গরম মাস হচ্ছে এপ্রিল। যেটা আমরা এখন বর্তমানে এই এপ্রিল মাসে পদার্পণ করেছি। এই মাস হচ্ছে এপ্রিল মাস। দেখেন এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এপ্রিলের আজকে 27 তারিখ, অর্থাৎ এপ্রিল মাস সবচেয়ে বাংলাদেশে গরম একটা মাস। তারপরে দেখি ঘূর্ণিঝড় সাধারণত কোন ঋতু বেশি হয়? কোন ঋতুতে ঘূর্ণিঝড় সবচেয়ে বেশি হয়? এটা হচ্ছে বর্ষার শেষে ও শরতের শুরুতে। এটা কিন্তু অনেকগুলো বোর্ড কোশ্চেনে আসছে, এটা অবশ্যই আপনারা বেশি করে গুরুত্ব দিয়ে পড়বেন। বৈশাখ মাসে কোন ধরনের আবহাওয়া থাকে? গরম ও শুষ্ক। বাংলাদেশে কোন মৌসুমে খরা দেখা দেয়? এটা হচ্ছে গ্রীষ্ম মৌসুমে। আমরা জানি বাংলাদেশ হচ্ছে গ্রীষ্মপ্রধান দেশ, এটাতে বিশেষ করে বেশি পরিমাণে গরম থাকে। তাহলে বৃষ্টিপাতের পরিমাপের যন্ত্র কি? বৃষ্টিপাতের পরিমাপের যন্ত্র হচ্ছে রেইন গেজ। এখন বলেন তো যে ব্যারোমিটারের কাজ কি? আমরা পূর্বে কোশ্চেনে দেখে আসছি, অবশ্যই আপনি এই ভিডিওর কমেন্টে জানাবেন ব্যারোমিটারের কাজ কি। বাংলাদেশের উষ্ণ অঞ্চল কোনটি? বাংলাদেশের উষ্ণ অঞ্চল হচ্ছে রাজশাহী। আর অবশ্যই আমরা পূর্বে কোশ্চেনে পড়ছি কোন জেলাতে বেশি বৃষ্টিপাত হয়? অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। বর্ষাকালে বাংলাদেশে জলবায়ুর গতি কেমন হয়? দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। কালে আবহাওয়া কেমন থাকে? শুষ্ক ও ঠান্ডা। জলবায়ু পরিবর্তন মানুষের কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলে? এটা হচ্ছে কৃষিক্ষেত্রে। তাহলে জলবায়ু পরিবর্তন ঘটলে কৃষিক্ষেত্রে বা কৃষির সমস্যা হয়। যখন কৃষিতে পানির পরিমাণ বা পানির প্রয়োজন, তখন যদি পানি না হয়ে খরা বা এরকম কিছু হয়, তাহলে কি হবে? আমার কৃষিতে ক্ষতি হবে। এবং যখন আমাদের খরা বা সূর্যের তাপ প্রয়োজন, তখন যদি অনার্গল পরিমাণ মুষলধারে বৃষ্টি পড়ে, তাহলে আমাদের কৃষিখাতের সমস্যা হতে পারে। বাংলাদেশে
বায়ুর প্রভাব কবে শুরু হয়? মৌসুমি বায়ুর প্রভাব শুরু হয় হচ্ছে জুন মাসে, আরও 2 মাস পর, বর্তমান মাস থেকে 2 মাস পর। বাংলাদেশে দক্ষিণ অঞ্চলে ঝড় বেশি হয় কেন? সমুদ্রের নিকটবর্তী হওয়ার কারণে। আর অবশ্যই আপনারা মনে রাখবেন, সমুদ্রের নিকটবর্তী যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলে বেশি পরিমাণ কি হয়? বেশি পরিমাণে ঝড় বৃষ্টি হয়, এইটা মনে রাখবেন। আমরা পরবর্তী চ্যাপ্টার দেখব, চ্যাপ্টার হচ্ছে 5। চ্যাপ্টার কি ভাইয়া? চ্যাপ্টার 5। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব। মৃত্তিকা কি ভাইয়া? মৃত্তিকা বলতে কি বোঝায়? মৃত্তিকা বলতে কি বোঝায়? ভূত্বকের উপরিভাগের আলগা স্তর। আলগা স্তর, ভূভাগের উপরিভাগের আলগা স্তর হচ্ছে এটা হচ্ছে মৃত্তিকা। মৃত্তিকা গঠনের প্রধান উপাদান হচ্ছে খনিজ পদার্থ। কি পদার্থ ভাইয়া? খনিজ পদার্থ। এটা অবশ্যই মনে রাখবেন, খনিজ পদার্থ। মৃত্তিকা ও গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোন প্রক্রিয়া? ক্ষয় ও ভঙ্গন। মৃত্তিকা গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্ষয় এবং ভঙ্গন। মাটির প্রধান 3টি উপাদান কি কি? মাটির প্রধান 3টি উপাদান হচ্ছে বালি, কাদা এবং পলি। অবশ্যই মনে রাখবেন, বালির কয়টি উপাদান? 3টি উপাদান আছে। বালির উপাদান হচ্ছে 3টি। একটা হচ্ছে মাটির উপাদান হচ্ছে 3টি। একটা হচ্ছে বালি, একটা কাদা আর একটা পলি। বালি, কাদা এবং পলি। তাহলে দেখি আমরা, 3টি উপাদান হচ্ছে বালি, কাদা এবং পলি। এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। মৃত্তিকা পানির ধারণ ক্ষমতা নির্ভর করে কিসের উপর? মৃত্তিকার কণার আকারের পরিমাপ বা উপর। এই যে আকারের উপর, মৃত্তিকার কণার আকারের উপর। বাংলাদেশের প্রধান মৃত্তিকা কত প্রকার? 5 প্রকার। কত প্রকার ভাইয়া? 5 প্রকার। বাংলাদেশের সবচেয়ে বেশি বিস্তৃত মৃত্তিকা অঞ্চল কোনটি? নদী অববাহিকা মৃত্তিকা। নদীর উপরিভাগ বা নদীর অববাহিকা, নদীর পার্শ্ববর্তী এলাকাগুলোতে এটার বিস্তার বেশি দেখা দেয়। কাঁচা মাটিতে পানির প্রবাহ কেমন হয়? ধীর গতি। কাঁচা মাটিতে কি হয়? পানির প্রবাহ হয় ধীর গতিতে। পলিমাটি কিভাবে গঠিত হয়? নদী বয়ে আনা পলি দ্বারা। পলিমাটি কি দ্বারা হয়? পলি দ্বারা। কিসের পলি? আমরা নদী থেকে বয়ে আনা কি পলির থেকে। আমরা আবারও জানি, বাংলাদেশের যে অঞ্চলগুলোতে বেশি পরিমাণে বন্যার দেখা দেয়, এই অঞ্চলগুলোতে কিছু পলি জমে। এটা বন্যার পানির সঙ্গেও পলি আসে। এই পলি আমরা জানি কৃষিক্ষেত্রে এই পলিটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে সার ছাড়াই আমরা ফসল ফলাতে পারি এই সব পলিটা ব্যবহার করে। পাহাড়ি অঞ্চলে মাটিকে কি বলা হয়? পাহাড়ি মৃত্তিকা। পাহাড়ি অঞ্চলে কি বলা হয়? পাহাড়ি মৃত্তিকা। কৃষিকাজের জন্য সবচেয়ে উপযোগী মাটি কোনটি? পলি মাটি। আমি পূর্বেই বলেছি। বাংলাদেশে উপকূলীয় অঞ্চলে মাটিকে কি বলা হয়? লবণাক্ত মৃত্তিকা। বাংলাদেশে উপকূলীয় অঞ্চলে কি বলা হয়? লবণাক্ত মৃত্তিকা। আর পাহাড়ি অঞ্চলে বলা হয় পাহাড়ি মৃত্তিকা। এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। অঞ্চলভেদে মাটির নাম আলাদা আলাদা। মৃত্তিকার রং নির্ধারণের কোন উপাদান গুরুত্বপূর্ণ? এটা হচ্ছে লৌহ অক্সাইড। লৌহ অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে মাটির রং পরিবর্তন হয়ে যায়, কমে গেলেও মাটির রং পরিবর্তন হয়ে যায়। বাংলাদেশে কোথায় লাল মাটি বেশি দেখা দেয়? এটা হচ্ছে টাঙ্গাইল, ময়মনসিংহ অঞ্চলে। টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলে বাংলাদেশের লাল মাটি দেখা দেয়। কি মাটি? লাল মাটি। মৃত্তিকা বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করে কাকে বলে? মৃত্তিকা বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করে কাকে বলা হয়? মৃত্তিকার বিজ্ঞান। যে মৃত্তিকা বিশ্লেষণ করে তাকে বলা হয় মৃত্তিকা বিজ্ঞান। বেলে মাটি বা মৃত্তিকার বৈশিষ্ট্য কী? পানি শোষণের হার বেশি। বেলে মাটি হচ্ছে বালি মাটির মতো, যে এটা কী করে? পানি সবচেয়ে বেশি শোষণ করে নেয়। কাদা মাটির বৈশিষ্ট্য কী? পানির ধারণ ক্ষমতা বেশি। আমরা অবশ্যই জানি কাদা মাটি কী হয়? অনেক দিন ধরে ভেজা থাকে বা কাদা আকারে থাকে, কারণ ওইটার কি ধারণ ক্ষমতা বেশি, পানি ধারণ ক্ষমতা কর্দমান হিসেবেই থেকে থাকে। মৃত্তিকা ক্ষয় কিসের মাধ্যমে বেশি হয়? বৃষ্টি প্রবাহ এবং পানির মাধ্যমে। এটা অবশ্যই দেখবেন। মৃত্তিকার সর্বোচ্চ স্তরকে কি বলা হয়? এটা হচ্ছে হিউমাস স্তর। হিউমাস
স্তর, এটা অবশ্যই দেখবেন। এরপরে কোশ্চেন হচ্ছে মৃত্তিকা সংরক্ষণের অন্যতম পদ্ধতি কি? গাছ লাগানো। আমরা যদি মাটিকে সংরক্ষণ করতে চাই তাহলে কি করতে হবে? বেশি বেশি আমাদের গাছ লাগাতে হবে, বেশি বেশি গাছ লাগাতে হবে। এটা আমাদের রাষ্ট্রীয় একটা আইন বা সংবিধানে এরকম রয়েছে। আমাদের অবশ্যই গাছ কাটার পাশাপাশি আমাদের বেশি পরিমাণ গাছ লাগাতে হবে। একটা গাছ প্রতি 7টা গাছ বা 10টা গাছ আমাদের লাগাতে হবে। আমাদের একটা গাছ আমরা যদি একটা গাছ কাটি তাহলে আমাদের কয়টা গাছ লাগাতে হবে? 10টা গাছ লাগাতে হবে। এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। তাহলে গাছ কাটার থেকে গাছ লাগাতে হবে বেশি। তারপরে দেখি মৃত্তিকার উপর কৃষি নির্ভরশীলতা কতটুকু? এটা হচ্ছে অনেক বেশি। কৃষিকাজ মাটি ছাড়া হবে না। বাংলাদেশে মাটির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভূমিক্ষয়। কি ভাইয়া? ভূমিক্ষয়। বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভূমিক্ষয়। কোথায় সেচ সুবিধা বেশি পেলে কৃষি উপাদানের বৃদ্ধি পেয়েছে? এটা হচ্ছে বরেন্দ্র অঞ্চলে সেচ ব্যবস্থার সুবিধা পেয়ে তারা কৃষি উপাদানগুলোকে বৃদ্ধি করতে পেরেছে। মৃত্তিকা গঠন প্রক্রিয়াকে কি বলা হয়? পেডোজেনেসিস। উপকূলীয় অঞ্চলে মাটিতে লবণাক্ততার সমস্যা কিসের কারণে হয়? এটা হচ্ছে সামুদ্রিক জলপ্রবাহের কারণে। আমরা 6ষ্ঠ অধ্যায় দেখব। 6ষ্ঠ অধ্যায় জলবায়ু বলতে কি বোঝায়? দীর্ঘ সময়ে আবহাওয়ার গড় অবস্থা। এরপরে আছে বাংলাদেশের জলবায়ু ধরন কি? গ্রীষ্মমণ্ডলীয় মৌসুম। বাংলাদেশে জলবায়ুকে কয়টি মৌসুমে ভাগ করা হয়? 6টি মৌসুমে। কারণ আমরা জানি বাংলাদেশ হচ্ছে ষড়ঋতুর দেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় হচ্ছে সিলেটে। এটা আমরা পূর্বের লেকচারেও দেখছি। বাংলাদেশে কোন মৌসুমে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? বর্ষা মৌসুমে। বাংলাদেশে শীতকালে কয় মাস স্থায়ী থাকে? শীতকাল হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 3 মাস স্থায়ী থাকে। এটা আমরা আবার দেখতেছি, এগুলো আমরা পড়ছি। হ্যাঁ, একটু স্কিপ করে যাই, একটু দেখি এইটা। বাংলাদেশে গ্রীষ্মকালীন তাপমাত্রা প্রায় কত ডিগ্রি থেকে কত ডিগ্রি থাকে? 32 ডিগ্রি থেকে 36 ডিগ্রি। শীতকালে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা কোথায় রেকর্ড করা হয়েছে? দিনাজপুরে রেকর্ড করা হয়েছে। বাংলাদেশে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় বেশি হয় কোন মৌসুমে? ঘূর্ণিঝড় বেশি হয় হচ্ছে বর্ষা মৌসুমের শেষে বা শরতের শুরুতে। এইরকম বর্ষার শেষে এবং শরতে। তারপরে মৌসুমী বায়ু কি? মৌসুমী বায়ু হচ্ছে ঋতুর দিক থেকে বা ঋতুভেদের দিক পরিবর্তনকারী বায়ু। তারপরে আছে বাংলাদেশের জলবায়ু সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে বৃষ্টিপাতের নির্ভরতা। বাংলাদেশে খরা প্রধানত কোথায় বেশি দেখা দেয়? বরেন্দ্রভূমি। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে জলবায়ু কেমন? লবণাক্ত। তারপরে আছে তাপমাত্রা, বায়ুচাপ কত দ্বারা মাপা যায়? কত দ্বারা বা কী দ্বারা? এটা হচ্ছে ব্যারোমিটার। কি মিটার ভাইয়া? ব্যারোমিটার। এটা আমরা দেখছিলাম। আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাই। শীতকালে কুয়াশা বেশি দেখা দেয় কেন? কম তাপমাত্রা ও বেশি আর্দ্রতার জন্য। বাংলাদেশের সবচেয়ে বেশি ঝঞ্ঝা হয় কোন মৌসুমে? বর্ষা ও শরতে। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে? এটা হচ্ছে মৌলভীবাজার ও সিলেটে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে কোন সমস্যা সবচেয়ে বেশি হতে পারে? এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যেতে পারে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, এটা বলতে কি বোঝায়? সমুদ্রের যে পানির একটা স্তর আছে, এই স্তরটা বেড়ে যাবে। পানির স্তর কি হয়ে যাবে? পানির স্তর বেড়ে যাওয়াকে বলা হয় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। তো এখন আমরা দেখব অষ্টম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ। আবহাওয়া কি? সংক্ষিপ্ত সময়ের মধ্যে পরিবেশের অবস্থার পরিবর্তন, এটাই হচ্ছে কি? আবহাওয়া। জলবায়ু কিভাবে গঠিত হয়? দীর্ঘকালীন আবহাওয়া পরিবর্তিত। তারপরে বাংলাদেশে বৃষ্টিপাত বেশি হয় বর্ষাকালে। কোন মৌসুমে বাংলাদেশের সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে? গ্রীষ্মকাল। বাংলাদেশে বায়ু প্রবাহর প্রধান কারণ কি? তাপমাত্রার পার্থক্য। বাংলাদেশে প্রচলিত প্রধান মৌসুমের নাম কি? এটা হচ্ছে গ্রীষ্ম, বর্ষা এবং শীত। বাংলাদেশে প্রচলিত যে 3টা বিষয়, একটা হচ্ছে গ্রীষ্ম, বর্ষা এবং শীত। কারণ আমরা দেখি গরম, ঠান্ডা এবং বৃষ্টিপাতওয়ালা অঞ্চল। এখন আমাদের নাই হচ্ছে শরৎ,
শরৎ, হেমন্ত এবং বসন্ত এগুলো নাই। এই তিনটা আমাদের ঋতু উঠে গেছে। আমরা যদিও বলে থাকি বাংলাদেশ হচ্ছে ষড় ঋতুর দেশ, তবে এইটা কি হয়ে গেছে, এইটা হচ্ছে তিনটা ঋতুতে হয়ে আসছে। জলবায়ু পরিবর্তন কিভাবে ঘটে? প্রাকৃতিক বা মানব সৃষ্টির কারণে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় কারণ কি? এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। জলবায়ু যে পরিবর্তন হচ্ছে এইটার সবচেয়ে বড় কারণ হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। বাংলাদেশের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কত সালে? যেটা হচ্ছে 2000 সালে সবচেয়ে বেশি। গ্রীষ্মকাল কোথায় সবচেয়ে বেশি গরম হয়? বাংলাদেশের পশ্চিম অঞ্চলে। বর্ষা মৌসুমের বৈশিষ্ট্য কি? বর্ষা মৌসুমের বৈশিষ্ট্য হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ এবং বৃষ্টিপাত। বাংলাদেশের জলবায়ু কোন ধরনের? জলবায়ু। কোন দেশে জলবায়ু বাংলাদেশে একই রকম? ভারতের জলবায়ু এবং বাংলাদেশের জলবায়ু একই রকম। জলবায়ু পরিবর্তন থেকে কী ধরনের সমস্যা হতে পারে? তাপমাত্রা বৃদ্ধি এবং প্রবল বৃষ্টি, খরা ইত্যাদিগুলো। উষ্ণ বায়ু প্রবাহের ফলে কোন প্রাকৃতিক দুর্যোগ ঘটে? এটা হচ্ছে তুফান। উষ্ণ বায়ুর ফলে তুফান ঘটতে পারে। বায়ু চাপের উচ্চতা কোথায় বেশি থাকে? এটা হচ্ছে স্থলভাগে মানে পানির দিকে। এরকম বায়ুর চাপ বেশি থাকে হচ্ছে পানির দিকে। জলবায়ু পরিবর্তন কোন ধরনের প্রভাব ফেলতে পারে? এটা পরিবেশের ভারসাম্যহীনতা। বর্ষাকালে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে প্রায় 22,000 মিলিমিটার। বাংলাদেশের জলবায়ুতে কোন উপাদানগুলোর ভূমিকা সবচেয়ে বেশি? এটা হচ্ছে বৃষ্টি। তারপরে গ্রীষ্মকাল কিভাবে সংজ্ঞায়িত করা যায়? এটা হচ্ছে দীর্ঘদিনের তাপমাত্রা বেশি থাকে, বৃষ্টিপাত কম হয়। দীর্ঘদিন তাপমাত্রা বেশি থাকে, বৃষ্টিপাত কম হয়। গ্রীষ্মকালের বৈশিষ্ট্য বৃষ্টিপাত কম হয় এবং দীর্ঘদিন কি থাকে? তাপমাত্রা থাকে। বাংলাদেশে সাধারণত কী ধরনের ঝড় দেখা যায়? এটা হচ্ছে সাইক্লোন। কি ভাইয়া? সাইক্লোন। বায়ুর গতি কোথায় বেশি থাকে? বায়ুর গতি বেশি থাকে হচ্ছে সমুদ্রের উপরে। জলবায়ুর পরিবর্তন থেকে কোন ধরনের প্রাকৃতিক বিপদ হতে পারে? সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য কী? আবহাওয়া হলো একটি নির্দিষ্ট সময়ের জন্য পরিবেশের অবস্থা। জলবায়ু হলো দীর্ঘ সময়ের জন্য। একই কাজ, একটা নির্দিষ্ট সময় আর একটা দীর্ঘ সময়। বৃষ্টির কারণে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে? এটা হচ্ছে ভূমিধস। আমরা যাব নেক্সট চ্যাপ্টার, নবম অধ্যায়। এটা হচ্ছে পরিবেশ বলতে কি বোঝায়? পরিবেশ বলতে প্রাকৃতিক ও মানবসৃষ্ট বোঝায়। মানবসৃষ্ট উপাদানগুলো সম্মিলিত রূপকে বোঝায়। পরিবেশের প্রধান উপাদানগুলো কি? বায়ু, পানি, মাটি আর জৈব বৈচিত্র্য এগুলো দেখে যাব আমরা একটু। প্রাকৃতিক সম্পদ কি? পৃথিবীতে প্রাকৃতিকভাবে পাওয়া যায় এমন সকল উপাদানই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এটা কিন্তু এমসিকিউ এর জন্য এবং সিকিউ এর জন্য কমন একটা বিষয়। এটা আপনারা একটু উল্লেখ করে দেখে যাবেন ইনশাল্লাহ। এটা অবশ্যই আপনারা নোট করেও রাখতে পারেন। তার নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। কোনটি প্রাকৃতিক সম্পদের উদাহরণ? জল, তেল, গ্যাস। তাহলে প্রাকৃতিকভাবে যে সম্পদগুলি আমরা পেয়ে থাকি সেগুলি হচ্ছে কি? প্রাকৃতিক সম্পদ। তারপরে আছে বিশ্ব সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হচ্ছে পানি। পানি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। পানি তৈরি করা যদিও যায়, ওইটা বহু ব্যয়বহুল একটা বিষয়। তাহলে এক গ্লাস পানি যেইটা আমরা টিউবওয়েল থেকেই পাই বা নদীর থেকে বা জলাশয় থেকে আমরা পেয়ে থাকি, সেইটা আমরা অনেক টাকা ব্যয় করি কেন কিনবো বা কেন তৈরি করব? পানি কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ? মানব জীবনের জন্য প্রয়োজনীয়। আমরা জানি পানির অপর নাম হচ্ছে জীবন। কোন ধরনের পরিবেশে বৃষ্টি বেশি হয়? জীববৈচিত্র্য কি? পৃথিবীতে সকল প্রকার জীববৈচিত্র্যময়তা, এটি হচ্ছে জীববৈচিত্র্য। কোন পরিবেশে জীববৈচিত্র্য সবচেয়ে বেশি? এটা হচ্ছে বনাঞ্চল। কি অঞ্চল ভাইয়া? বনাঞ্চল। প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার কিভাবে সম্ভব? বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে। বাংলাদেশের প্রধান প্রাকৃতিক উপাদান কি বা সম্পদ কি? বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ হচ্ছে মাটি, পানি এবং বন। এটা হচ্ছে বন। মাটি, পানি এবং বন। এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। যে ধরনের বনাঞ্চল পৃথিবীতে দ্রুত নিঃশেষিত হচ্ছে তাকে কি বলা হয়?
গ্রীষ্মমণ্ডলীয় গ্রীষ্মমণ্ডলীয় বন বা প্রাকৃতিক বিপর্যয়ের জন্য প্রধান কারণ কি? পরিবেশের ভারসাম্যহীনতা, প্রাকৃতিক সম্পদের উপর মানুষের প্রভাব, অতিরিক্ত ব্যবহার এবং অপচয়। বিশ্বের কোথায় সবচেয়ে বেশি বায়ুমণ্ডল বা বায়ু দূষণ দেখা দেয়? এটা হচ্ছে শিল্পাঞ্চলে। বাংলাদেশে পরিবেশ দূষণের কারণ কি? কার্বন নির্গমন। কার্বন বলতে এখানে জ্বালানি বোঝায়। কি বোঝায়? জ্বালানি ভাইয়া, জ্বালানি ইত্যাদি, এগুলো আপনারা একটু মনে রাখবেন। কার্বন হচ্ছে জ্বালানি। আমরা জানি যদি আমরা কোনো একটা বিষয় পুড়ি তাহলে সেটার কার্বন তৈরি হয়। আবহাওয়ার পরিবর্তন কোন কারণে ঘটে? এটা হচ্ছে মানবসৃষ্ট দূষণের কারণে। বিশ্ব পরিবেশ দিবস পালন হয় 5ই জুন। বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5ই জুন। পরিবেশ সুরক্ষার জন্য প্রধান কার্যক্রম কি? বজ্র কমানো এবং পুনর্ব্যবস্থা। ধ্বংসপ্রাপ্ত বনাঞ্চলে পুনঃসৃজন কিভাবে করা যায়? বৃক্ষরোপণ অভিযান করে। প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ কিভাবে সম্ভব? টেকসই উন্নয়ন পরিকল্পনা। তাপমাত্রা বৃদ্ধির ফলে কোন সমস্যা দেখা দিতে পারে? জলবায়ুর পরিবর্তন। একটা আছে সামুদ্রিক বৈচিত্র্যতা কেন গুরুত্বপূর্ণ? এটা খাদ্য চাহিদা পূরণের ভূমিকা। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে? আইন প্রণয়ন, কার্যাবলী বা কার্যকরী পদক্ষেপ। উচ্চ পরিমাণে কৃষি উপাদান এবং পরিমাপে বা পরিবেশের তার প্রভাব কি? মাটি এবং পানি দূষণ। জলবায়ু পরিবর্তনে একটি প্রধান ফলাফল কি? তাপমাত্রা বৃদ্ধি। এরপর দেখব প্রাকৃতিক দুর্যোগের সময় যে ব্যবস্থা নেওয়া উচিত তা হচ্ছে প্রস্তুতি এবং পূর্ব সতর্কতা। কোন ধরনের পরিবেশ জলবায়ু পরিবর্তনে বেশি প্রভাব ফেলে? গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল। বিশ্ব পরিবেশ সংরক্ষণের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? জীব বৈচিত্র্যতা রক্ষা। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কি করা উচিত? পূর্ণচক্র এবং পূর্ণ ব্যবস্থা। এরপর শিল্পে আধুনিক প্রযুক্তির ভূমিকা কি? উৎপাদন বৃদ্ধি এবং কার্যক্ষমতা বৃদ্ধি বা উন্নয়ন। শিল্পের সবচেয়ে বড় রপ্তানি বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। তারপরে আছে পৃথিবীর শীর্ষ 5টি তেল উৎপাদনকারী দেশ হচ্ছে সৌদি আরব, রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন এবং ইরান। বিশ্বের সবচেয়ে বড় শস্য উৎপাদনকারী সেটা হচ্ছে চীন। তারপরে আছে হচ্ছে বিশ্বের 5টি শস্য রপ্তানিকারী, এটা হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা। তারপরে আছে বিশ্বের সবচেয়ে বড় পরিবহন নেটওয়ার্ক কোথায় অবস্থিত? এটা হচ্ছে ইউরোপ। আমরা নেক্সট কোশ্চেন দেখব 11 নম্বর চ্যাপ্টার বা 11 নম্বর অধ্যায়। এখানে আছে পরিবেশ কি? পরিবেশ কাকে বলে? পরিবেশ হচ্ছে পৃথিবী, বায়ু, জল ও পৃথিবীর অন্যান্য উপাদান। পরিবেশ দূষণ কি? পরিবেশ দূষণ হচ্ছে পরিবেশের ক্ষতিকর পদার্থের প্রবাহ। কোনটি পানি দূষণের প্রধান কারণ? পানি দূষণের প্রধান কারণ হচ্ছে শিল্প বর্জ্য। বায়ু দূষণের প্রধান কারণ হচ্ছে সকল কিছু, এখানে যানবাহন আছে, শিল্প কারখানা, খনিজ কয়লা পোড়ানো, সকলগুলোই। তারপরে আছে এখানে ভূমি দূষণের প্রধান কারণ হচ্ছে এখানে সকল বলতে বোঝানো হয়েছে বনভূমি ধ্বংস করা, খনিজ সম্পদের অতিরিক্ত ব্যবহার করা, নগরায়ন ও শিল্পায়ন এবং সকল। পৃথিবীর পরিবেশে গ্রিনহাউস গ্যাসের ভূমিকা কি? গ্রিনহাউস গ্যাসের ভূমিকা হচ্ছে পরিবেশের তাপমাত্রা বাড়ানো। গ্লোবাল ওয়ার্মিং কেন হয়? এটা উল্লেখযোগ্য সবকিছুই উপরে 3টি। তারপরে দেখব কোন পরিবেশ দূষণে মুছে ফেলা সম্ভব নয়? কোন পরিবেশ দূষণ মুছে ফেলা সম্ভব নয়? পরিবেশ দূষণ মুছে ফেলা সম্ভব নয়। পানি দূষণ এটা মুছে ফেলা সম্ভব নয়। পৃথিবীর সবচেয়ে ক্ষতিকর পরিবেশ দূষণ কোনটি? পরিবেশ দূষণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। কোন প্রতিষ্ঠান পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কাজ করে? এটা হচ্ছে পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর। বিশ্বের শীর্ষ 5টি জলবায়ু দূষিত শহর হচ্ছে দিল্লি, বেইজিং, মুম্বাই, তারপর হচ্ছে কাঠমান্ডু আর হচ্ছে ঢাকা। নিউ ইয়র্ক, এটা অবশ্যই আমি ভুল বললাম, এটা দিল্লি,
এটা ঢাকা আমরা দেখছি। এটা কোন প্রাকৃতিক উপাদান পরিবেশ দূষণের প্রধান কারণ হচ্ছে মাটি সংকট। ঐতিহ্যবাহী জায়গা হচ্ছে 7টি। বাংলাদেশের সবচেয়ে বড় বন্যভূমি সম্পদ। তারপরে আছে এখানে দেখো বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ হচ্ছে মাটি এবং পানি। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। দেখো আর কিছু আছে এখানে, আমরা একটু দেখি। একটি পুনরুদ্ধারযোগ্য শক্তির উৎস হচ্ছে সৌরশক্তি। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে সম্পদের সুষ্ঠু ব্যবহার। তারপরে আছে সর্বশেষ কোশ্চেন, এটা হচ্ছে বিশ্বের কয়লার বড় উৎস কোন অঞ্চলে? এটা হচ্ছে যুক্তরাষ্ট্র। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি 25 ভূগোলের 100% এমসিকিউ ইনশাআল্লাহ কমন পেতে চাচ্ছিলা, তারা অবশ্যই এই ভিডিওটি দেখেছো। ইনশাআল্লাহ এখান থেকে 100% আপনারা কিছু কোশ্চেন কমন পাবেন। তো দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবা, ভিডিও সম্পর্কে মন্তব্য করবা। আর অবশ্যই আমার পেজ এইচএসসি অল সাবজেক্ট ক্লাস এবং চ্যানেল এইচএসসি অল সাবজেক্ট ক্লাস ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।